সবাইকে টার্গেট হাইজ করে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান। তোমরা আজকে দেখবে চ্যাপ্টার 22 থেকে সরল সুদ, সরল সুদের অঙ্ক। এই সরল সুদে এর আগে কতগুলো পার্ট হয়ে গেছে, আশা করি ভিডিও তোমরা দেখে নিয়েছো। যারা যারা এখনো পর্যন্ত যাদের দেখা হয়নি অবশ্যই দেখে নিও। তো প্রত্যেকটা পার্টে দেখবে আলাদা আলাদা টাইপের অঙ্ক। আজকেও তেমনি কিছু আলাদা আলাদা অঙ্ক 65 থেকে তার পরবর্তী অঙ্কগুলো করব। তো আজকের পর্ব শুরু করার আগে যারা যারা এই ভিডিওটি নতুন দেখছো, যারা যারা এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো যে এই চ্যানেলটি সম্পূর্ণ চাকরির পরীক্ষার জন্য উপযুক্ত, যেটা প্রত্যেকটা চাকরি পরীক্ষার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকারী। এই চ্যানেলের প্রত্যেকটা সিরিজ কিন্তু ভীষণ কাজের। তাই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, পুরনো ভিডিওগুলো অবশ্যই দেখো, আশা করি তোমাদের খুব কাজে লাগবে। সেখানে যেমন পাবে শর্টকাট সিরিজ, তেমনি রিজনিংয়ের সিরিজ, আবার তেমনিই পাবে যে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। তো এছাড়াও কিছু কিছু নতুন সিরিজ মাঝে মাঝে চলছে, যেমন অ্যালজাবরার পর্ব। ওখান থেকে আমরা যাব জ্যামিতির অংশে, যেটা অ্যাডভান্স জিওমেট্রির অংশটা, অ্যাডভান্স যে ম্যাথামেটিক্সের অংশটা, সেটা ধীরে ধীরে চলবে। তার সঙ্গে সঙ্গে এর পর্বটাও চলবে। তো আশা করি যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, এবং যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে আবার ধন্যবাদ জানাবো এই চ্যানেলের সঙ্গে থাকার জন্য। যদি ভিডিওটি কাজের মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অঙ্কটা দেখে নিই। 65 দাগের অঙ্ক বলেছে, সুজাতা 7500 টাকা বার্ষিক 11% সরল সুদের হারে বিনিয়োগ করে। সে পরবর্তী কিছু টাকা বার্ষিক 15% সরল সুদের হারে বিনিয়োগ করে। বছর শেষে অর্জিত মোট সুদ বার্ষিক 12% হারে হয়। বার্ষিক 15% হারে কত টাকা বিনিয়োগ করা হয়েছিল? এই যে বার্ষিক 15% হার প্রথমে যেটা ছিল সেটার কথা বলা হচ্ছে। এখানে বেসিক্যালি অঙ্কটাতে কি বলা হচ্ছে না, সুজাতা 7,500 টাকা কিছুটা প্রাথমিকভাবে 7,500 টাকা 11% সরল সুদের হারে বিনিয়োগ করেছিল। তার পরবর্তীকালে আবার কি করেছে, যে বার্ষিক 15% সুদের হারে আরও কিছু টাকা বিনিয়োগ করে। এবারে কিছু টাকা কতটা বিনিয়োগ করে সেরকম কিছু বলা নেই, তো আমাদের ওই অংশটা ধরে নিতে হবে। তো বিনিয়োগ করা হয়, এই দুটো অংশ মিলে সে যে পরিমাণে টাকা তার পাবে বা অর্জন করবে সেটা হচ্ছে কি না, মোট টাকার উপরে যে 12% হারে যদি সুদ দেওয়া হয় তাহলে সেই সুদের অংশ যেটা হবে তার সঙ্গে সমান। তাহলে দুটো প্লাস করে তার সঙ্গে 12% হারের যেটা হবে সেটাকে আমরা যদি সমান করে দিই তাহলে আমরা সেখান থেকে এক্স এর মান পেয়ে যাব। সেটাই হচ্ছে আমাদের আসল। এই ব্যাপার, এখানে আলাদা কিছুই নেই। তো শুরু করা যাক। এই ক্ষেত্রে তাহলে আমরা শুধু ধরে নিচ্ছি যে দ্বিতীয়বার যে টাকাটা 15% হারে দেওয়া হয়েছিল সেটার পরিমাণ হবে এক্স। তাহলে আমরা কি কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি যে 7,500 টাকা, এটা 11%, এর 11% সুদ হচ্ছে কত? 11/100। এইটা হচ্ছে এর প্রথম অংশ। আর দ্বিতীয় অংশের ক্ষেত্রে কত হচ্ছে না, এক্স টাকা, সেটা আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, এবং সেটা 15% হারে মানে 15/100। এইটা সমান যেটা হচ্ছে টোটাল টাকা কত হচ্ছে 7,500 গুণিতক এই যুক্ত এক্স, এইটা হচ্ছে টোটাল টাকা। এক্সটা পরে নেওয়া হয়েছে, এইটা হচ্ছে কি এই টাকাটার 12/100। এই 12% হারে নিলে যেই টাকাটা হবে তার সঙ্গে সমান হবে। এটাই আমাদের কন্ডিশন। এইখান থেকে আমরা এর এক্স এর মানটা বের করব। তাহলে ক্যালকুলেশন যদি করা যায়, দুটো শূন্য কেটে যাবে, 75 আর এটা 75 হলে 5, 7, 5, 12, 2, 8, 825। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে
আচ্ছা, এটা শূন্য যদি না কাটি, প্রত্যেকটা যদি 100 রেখে দিই তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। তাহলে এখানে 100টা থাক, আমি কাটাকাটি করব না প্রাথমিকভাবে, কারণ প্রত্যেকটা যদি আমি হরে একই রাখি সেই ক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনে অনেকটা সুবিধা হয়, না হলে আবার নতুন করে ক্যালকুলেশন করতে হয়। এই ক্ষেত্রে কিন্তু এটার ক্ষেত্রেও 100 আছে, তারপরে আমি পুরো 100 বাদ দিতে পারবো, সেই জন্য প্রাথমিকভাবে ওই 100টা রেখে দিচ্ছি। তো 75-এর সঙ্গে 12 গুণ করলে 12 5-এ 60, 6 হাতে 12 7-এ 84। আচ্ছা, 12 5-এ 60, 84, 84 90, 900, দুটো শূন্য থাকবে এক্সট্রা, প্লাস 12x বাই 100। আচ্ছা, এইবারে আমাদের যেটা হচ্ছে, এটাকে যদি আমি সরল করি, এটা পুরো নিচে 100 হচ্ছে আর উপরে থাকছে 82,500 বাই 15 প্লাস 15x ইজিক্যাল টু 90,000 প্লাস 12x, নিচে 100। উভয় পক্ষ থেকে 100 বাদ দিয়ে দিলাম, এই জন্যই 100টা রাখা হয়েছিল ক্যালকুলেশনের সুবিধার জন্য। তো এইখানে আমরা কি করব, x গুলোকে এক সাইডে আনবো, 15x আর 12x আছে 3x হয়ে যাবে, আর বাকি যে আছে কনস্ট্যান্টগুলো সেগুলোকে এক সাইডে ডান পাশে নিয়ে যাব। 90,000 থেকে 82,500 বাদ দেব। তো 82,000-এর জন্য 8,000 হচ্ছে, আর 500-র জন্য 7,500, এইটা। তো এইখান থেকে যদি আমি x এর মান বের করি 7,500 বাই 3, তাহলে 25 3 75, তাহলে হচ্ছে কত, 2,500 টাকা। এটাই হবে আমাদের তাহলে আসল। x এর মানটা আমরা যেটা ধরেছিলাম, যেই দ্বিতীয় ক্ষেত্রে যে টাকাটা বিনিয়োগ করা হয়েছিল সেই টাকাটা কত হবে, সেটা হবে 2,500 টাকা। এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটা একটা নতুন ধরনের অঙ্ক। এর পরের অঙ্কটা দেখে নিই, 66 দাগের অঙ্ক। এটা বলেছে এক ব্যক্তি কিছু অর্থ বার্ষিক 6% সরল সুদে বিনিয়োগ করে এবং অপর কিছু পরিমাণ অর্থ বার্ষিক 7% সরল সুদে বিনিয়োগ করে। 2 বছর পর সুদ থেকে তার আয় হয় 354 টাকা। প্রথম অর্থের 1/4, দ্বিতীয় অর্থের 1/5 সমান। মোট কত টাকা বিনিয়োগ করেছিলেন? কিছুটা আগের মতো, একটু আলাদা। তো বেসিক্যালি কতগুলো কন্ডিশন দেওয়া আছে সেগুলোকে আমাদের বুঝতে হবে। এখানে মেন কথাটা হচ্ছে যে কিছু পরিমাণে অর্থ বার্ষিক 6% সরল সুদের হারে বিনিয়োগ করে এবং অপর কিছু পরিমাণে অর্থ দুটো কিন্তু আলাদা, অপর কিছু পরিমাণে অর্থ বার্ষিক 7% হারে সরল সুদে বিনিয়োগ করে। তাহলে প্রথমটা আমরা যেটা ধরবো সেটা 6% হারে হচ্ছে, আবার দ্বিতীয়টা যেটা ধরবো সেটা 7% হারে হচ্ছে। 2 বছর পর সুদ থেকে তার আয় হয় 354 টাকা। তো আমরা দুটো সরল সুদ বের করব এবং সুদ বাবদ যেটা হচ্ছে সেটা হচ্ছে 354 টাকা। তাহলে আমরা যদি ধরে নেই যে দুটোর ক্ষেত্রে আসলের পরিমাণ x হয়, তাহলে দুটি আসল x ও y টাকা, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সূত্র ব্যবহার করি, x গুণিতক 6 গুণিতক 2 বছরের জন্য 2/100, এটা এর সঙ্গে যোগ করব y গুণিতক কত পার্সেন্ট ছিল, 7%, এটাও 2 বছরের জন্য বাই 100, এইটা সমান হচ্ছে কত, 354 টাকা। 354 টাকা বলেছিল, তো 354 টাকা এই কন্ডিশনটা হচ্ছে। এবারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, x এর একটা সম্পর্ক পাবো। তো ক্যালকুলেশন করলে এটা যেটা হচ্ছে, আমি এখানে 100টা কেটে দিতে পারি, কারণ এখানে সমান করার কোনো আমাদের প্রয়োজন নেই। এটা 50 হয়ে যাবে, এটার ক্ষেত্রেও কেটে দেবো, এটা 50 হয়ে যাবে। তাহলে 6x প্লাস 7y, 50টা ওপাশে গুণ হয়ে যাবে, 354 গুণিতক 50। আচ্ছা, 50 এর সঙ্গে গুণ করে তাহলে 5 4 20, 2 হাতে 5 5 25, 26 27, 2 হাতে 5 3 15, 16 17, একটা শূন্য এক্সট্রা আসবে। তাহলে আমাদের এখানে গুণ করতে হচ্ছে কত, 17,700। তাহলে 6x প্লাস 7y সমান হচ্ছে কত, 17,700। এটা একটা কন্ডিশন, এখানে আমরা 1 নম্বর দিলাম, এটা একটা কন্ডিশন পেলাম। এরপরে বলেছে কি,
না প্রথম অর্থের 1/4 দ্বিতীয় অর্থের 1/5 সমান। তাহলে প্রথম অর্থ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে x টাকা, তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী কি আছে, প্রথম অর্থের 1/4 মানে x/4 সমান হচ্ছে কি দ্বিতীয় অর্থের 1/5 সমান হচ্ছে y/5। সিম্পল কন্ডিশন, এখানে তাহলে 5x - 4y = 0 এটা লিখতে পারি, বা 5x = 4y এটাও লিখতে পারি, তো যেটা খুশি লিখতে পারি। এখানে তাহলে x এর মান বের করে এটা বসিয়ে দিয়ে আমরা x y ওখানে বের করব, সেটাও করা যেতে পারে। তো এই গেল। এখানে বেসিক্যালি এই যে প্রথমটা যেটা পেয়েছি এটার সঙ্গে এই যে 2 নম্বর এটা যেটা পেলাম, এই দুটোকে সমাধান করতে হবে। সমাধানের আমরা জানি, আমরা ক্লাস 9-এ শিখেছি 4টা পদ্ধতি আছে, আমরা যে কোনো পদ্ধতি এখানে অ্যাপ্লাই করতে পারি। এখানে আমি x এর মানটা বের করে নেব, 4/5y প্লাস, এটা বসে গেলে প্লাস হবে 4/5y, এইটা x এর পরিবর্তে এখানে বসিয়ে দেবো। x এর পরিবর্তে যদি বসাই তাহলে 6 × 4/5y প্লাস 7y = 17,700। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 6 × 4 = 24y প্লাস 7 × 5 = 35y, 5টা বসে গুণ হয়ে যাবে 17,700 × 5। তাহলে এই দুটো যদি ক্যালকুলেশন করি এটা হবে কত না 3 2 এটা 9 5 59y 17,700 × 5। তাহলে y থাকবে সমান কত 17,700 × 5/59। এই 59 দিয়ে এটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি, দেখে নিই 177 আশা করি কেটে যাবে। এটা 7 আসবে কিসে, 9 দিয়ে 9 শেষে 7 আসবে এমন কিছু ভাবতে হবে। তো 3-এ যাবে, তো 3-এ এটা 3-এ চলে যাবে মানে 300 হয়ে যাবে। তাহলে 5 × 3 = 1500। তাহলে y সমান হচ্ছে 1500। তাহলে y এর মানটা বেরোলো কত 1500। সেইখান থেকে আমরা x পেয়ে যাব। অতএব x সমান, x এর মানটা হচ্ছে 4/5 × y মানে 1500, তাহলে 5 × 3 = 1500 মানে 4 × 3 = 1200। তাহলে x হলো 1200, y হলো 1500। এইবারে মোট কত টাকা বিনিয়োগ করেছিল, এখানে প্রথমে x তারপরে y দুটো মিলে মোট এই 1500 প্লাস 1200 তার মানে 2700। তাহলে মোট 2700 টাকা বিনিয়োগ করেছিল। এখানে বির দাগের অপশনটা কারেক্ট অপশন, এখানে উত্তর হবে কত না 2700। আশা করি বুঝতে অসুবিধা হলো না। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু আমাদের ভাষাটা ভালো করে বুঝে এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। নেক্সট অঙ্কটা দেখতে কিছুটা বড়, কিন্তু ভাষাটা যদি ঠিকঠাক করে বোঝা যায় তাহলে কিন্তু এই অঙ্কটা কিন্তু খুবই সহজ। তো এখানে বড় অঙ্ক দেখে ঘাবড়ানোর কিছু নেই, আমাদের মাথা ঠান্ডা রেখে ভাষাটা বোঝার চেষ্টা করতে হবে। তো এখানে যেটা বলেছে একবার দেখে নিই, 67 দাগের অঙ্ক বলেছে রাহুল অমিতের কাছ থেকে 1150 টাকা 3 বছরের জন্য 6% বার্ষিক সরল সুদের হারে ধার করলো। এরপরে সে তার ধার করা টাকার সাথে আরও কিছু টাকা যোগ করে শচীনকে একই সময়ের জন্য বার্ষিক 9% সরল সুদের হারে দিল। একই সময়ের জন্য মানে আগেরটা যে সময়ের জন্য ওই 3 বছরের ক্ষেত্রে 3 বছর কেস। যদি রাহুল ধার করা অর্থ এবং তার নিজের অর্থের ওপরে পুরো লেনদেন মোট 274 টাকা 95 পয়সা লাভ করে, তাহলে সে শচীনকে কত টাকা ধার দিয়েছিল। তো শচীনকে কত টাকা ধার দিয়েছিল এটা চেয়েছে, তাহলে শচীনের টাকাটা আমরা ধরে নেব। শচীনকে রাহুল যে টাকা যোগ করেছিল, যেটা এখানে প্রথমে যে টাকাটা কথা বলা হয়েছিল 1150 টাকা 3 বছরের জন্য 6% হারে দেওয়া হলো,
তার উপরে তার সঙ্গে সঙ্গে কিছু টাকা যোগ করে সচিনকে দিল। তাহলে এই যে সচিনকে যে টাকাটা দেওয়া হয়েছিল সেই টাকাটা যেটা অমিতের কাছ থেকে, রাহুল যে অমিতের কাছ থেকে ধার করেছিল সেই টাকার সঙ্গে ওই এক্সট্রা টাকাটা যোগ হবে, যোগ হয়ে সেটা 9% হারে সচিনকে ওই একই সময়ের জন্য ধার দিল। তাহলে এই জিনিসটা যদি মাথায় ঢুকিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সহজে এটা হবে। তো প্রথমে আমরা এক্ষেত্রে যেটা করব যে 1150 টাকা 3 বছরের জন্য 6% হারে যে সরল সুদটা হয়েছিল সেটা কত, সেটা হচ্ছে কত না 1150, এটা 3 বছরের জন্য 6% হারে সরল সুদটা হবে এইটা। আচ্ছা এটা একটা হচ্ছে, আর একটা আছে যেটা 9% হারে, সেটা কি হচ্ছে, সেটা এই টাকাটার সঙ্গে আরও কিছু টাকা যোগ হচ্ছে। তাহলে ওই টাকাটার সঙ্গে আরও কিছু টাকা যদি যোগ হয় তাহলে ওটার ক্ষেত্রে আবার সেটা 9% আছে, সময়টা একই, সেটা বেশি টাকা হবে অপেক্ষাকৃত। তো সেটার ক্ষেত্রে আমি যেটা পাবো সেটা হচ্ছে কত, সরি এটা প্লাস এক্স হবে, 1150 প্লাস এক্স, 3 বছরের জন্য 9% হারে, এটার যে সরল সুদটা হবে এইটা। এবারে এই যে দুটো সরল সুদ, এই দুটো সরল সুদের মধ্যে যদি বিয়োগ করি, লেনদেনের তারা যে ইনকামটা করবে সেটাই হচ্ছে, সেই যে ইনকামটা করছে সেইটা হচ্ছে এটা। এবারে ভাষাটা যদি ভালো করে বোঝা যায় তাহলে এটা আরও ক্লিয়ার হবে। রাহুল অমিতের কাছ থেকে 1150 টাকা 3 বছরের জন্য 6% হারে বার্ষিক সুদের হারে ধার করলো। এরপর সে তার ধার করা টাকার উপরে, মানে এই টাকাটার উপরে আরও কিছু টাকা অ্যাড করলো, এই আরও কিছু টাকা অ্যাড করলো, সেটা আসল হিসেবে, আসলটা এটা ছিল, এর সঙ্গে তাহলে এক্স টাকাটা আমরা যোগ করলাম, তার উপরে 3 বছরের জন্য একই সময়ের জন্য এবং 9% সরল সুদে ধার দিল। তাহলে 9% মানে সরল সুদের ধার দিতে যেটা হয়েছে সেটা থেকে আগে যেটা টাকাটা পাচ্ছিল সেটা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা এক্সট্রা পাবো সেটা হচ্ছে এই টাকা। এটা কন্ডিশন অনুসারে এটা দেওয়া আছে। তো তাহলে আমরা এখানে একটা সমীকরণ পেলাম, এখান থেকে আমি এক্স এর মানটা বের করে নেব। এক্স এর মানটা সিম্পল ক্যালকুলেশন যেভাবে করতে হয়, আমি এমনি এটাকে বিয়োগ করব, নিচে তো 100 থাকছে, 100 পাশে গুণ হয়ে দশমিকটা উড়ে চলে যাবে, বাকি উপরেটা একই রকম থাকবে। তার মানে 1150 প্লাস এক্স, 9 3 27 মাইনাস 1150 গুণিতক 6 3 18, আর এখানে হবে কত, দশমিকটা উঠে যাবে যেহেতু 100টা পাশে গুণ হয়ে যাবে। আমি একটু স্টেপ জাম্প করলাম। এইবারে এটাকে আমরা গুণ করে দেবো, গুণ করে এক্সকে এক সাইডে রাখবো আর বাকিটাকে এক সাইডে নিয়ে যাব। এক্স হচ্ছে কত 27x, আর বাকি যেটা হচ্ছে এখানে যদি 27 দিয়ে গুণ করি 1150, 7 দিয়ে যদি গুণ করি 0, 7 5 35, 3 হাতে 77, 80 হচ্ছে, আর 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 5 2 10 0 এক হাতে 22 1 23, 0 5 0 1 3, 31,050। মাইনাস এটাকে যদি 18 দিয়ে গুণ করি, একই রকমভাবে একটু গুণগুলো বড় বড় হবে। আচ্ছা আমি একটু রাফে ক্যালকুলেশন করে নিয়েছি, এটা বড় হবে, বেকার এই যোগ গুণ ভাগের খেয়ে সময় নষ্ট করে দরকার নেই। এখানে যেটা হচ্ছে এই দুটো গুণ করলে এখানে আমরা পাচ্ছি কত 20,700, আর এই পাশে যেমন আছে 27,495 যেমন আছে তেমন থাকবে। এই দুটো যদি আমি এটা দুটো যদি আমি করে নেই 31,050 আর 20,700, এটা যদি বিয়োগ করে নেই তাহলে এই বিয়োগ করলে এর যে বিয়োগফলটা, এর বিয়োগফলটা আমরা পাবো কত, এখানে আমি বিয়োগ করে রেখেছি, এটা হবে 10,350
প্লাস আসবে, বড়টার আগে প্লাস সাইন আছে। তো এটা এখানে আছে 27,495, তাহলে 27 সমান আমরা পাচ্ছি কত, 27 সমান এটাও পাশে যাবে, মাইনাস হবে 27,495 মাইনাস 10,350। তো এইটা আমরা এভাবে বিয়োগ করলাম, এভাবে বিয়োগ করে এখানে জাস্ট পাবো কত, 17,145। এই 17,145 এখান থেকে আমরা এক্স যদি বের করতে চাই, এক্স সমান হবে কত, 17,145 বাই 27। এইবারে কাটাকুটি হবে, এখানে কাটাকাটি করলে এখানে যেটা পাবো কততে দেখতে হবে এটা কতটা হয়, 635। তাহলে এটা এমনি প্লেন ভাগের নিয়মে যেটা হয় 635, তাহলে এক্স এর মান হচ্ছে 635। তাহলে এক্ষেত্রে আমরা দেখছি কি রাহুল সচিনকে যেটা ধার দিয়েছিল সেটা কত হবে না, ধার দিয়েছিল সমান রাহুল সচিনকে ধার দিয়েছিল, তো সেক্ষেত্রে কিটা হবে, 1150 ছিল, সেখান থেকে কিছু টাকা যোগ করেছিল, সেটা হচ্ছে কত, 635 টাকা। তাহলে 1150-এর সঙ্গে 635 যোগ হবে, এই দুটো যদি যোগ করি তাহলে এটা আসছে কত, 5 5 3 8 আর 17, তাহলে 17 আছে। এই ক্ষেত্রে আমরা পাচ্ছি কত তাহলে না, 1785 টাকা। তাহলে এটাই হবে আমাদের উত্তর। উত্তর দেখে নিই, উত্তর অপশানগুলো কি কি আছে। এখানে ডির দাগের অপশানটা, 5টা অপশান আছে, সেক্ষেত্রে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো অঙ্কটা ভাষাটা অনেকটা, কিন্তু এর মেন যে জিনিসটা, মেন যে ডাটাটা দেওয়া আছে কোনটা কাজে লাগবে, সেই ডাটাগুলো বের করাটাই আসল, আর কিছুই নেই। ধৈর্য ধরে আমাদের করতে হবে। অঙ্কে বড় দেওয়া আছে মানে যে সে কঠিন হবে এমনটা না। এরপরে চলে যাবো নেক্সট অঙ্কে। এটাও বড় অঙ্ক, 68 দাগের অঙ্ক। বলেছে এক ব্যক্তি কিছু টাকা 12% সরল সুদের হারে এবং কিছু টাকা 10% সরল সুদের হারে বিনিয়োগ করলো। সে 130 টাকার বার্ষিক সুদ, 130 টাকা বার্ষিক সুদ পেল। যদি সে বিনিয়োগের অর্থ অদল বদল করে তাহলে সে 4 টাকা বেশি সুদ পায়। মানে যে অর্থটা 12% হারে দিয়েছিল সেটা 10% হারে দেবে, যেটা 10% হারে দিয়েছিল সেটা 12% হারে দেবে। তো তাতে 4 টাকা বেশি হবে। তো 12% সুদের হারে সে কত টাকা বিনিয়োগ করেছিল। তো একটাকে এক্স ধরবো, একটাকে ওয়াই ধরবো, ওটা আবার উল্টে ক্যালকুলেশন হবে। দুটো ইকুয়েশন পাবো এক্স ওয়াই দিয়ে, তো সেই দুটোকে সমাধান করব, সমাধান করলে আমাদের রেজাল্ট হবে। অঙ্কটা খুবই সহজ, কিন্তু এটা দেখতে বড়, অঙ্কটা কিন্তু কিছুই নেই প্রায়। তো সেই ক্ষেত্রে আমরা দুটো তাহলে এক্স ধরে নিই, এক্স আর ওয়াই। তাহলে এক্স হচ্ছে প্রথম যেটা 12% হারে সুদ দেওয়া হয়েছে, আর ওয়াই হচ্ছে কত না 10% হারে যেটা সুদ দেওয়া হয়েছিল। তাহলে এই যে দুটো আমাদের 10% আর 12%, এই দুটো মিলে কিন্তু 130 টাকা হচ্ছে। তো তাহলে আমরা এটা দেখি যে 10% হারে এক্স টাকার সুদটা হবে কত। তো তাহলে এটা যেহেতু 1 বছরের জন্যই ক্যালকুলেশন হবে, তাহলে এক্স এর 12%, 12/100 গুণিতক 1 করতে পারি, সেটা করা না করা সমান। ওয়াই এর যেটা হচ্ছে কত না 10% গুণিতক 1 করতে পারি বাই 100। এই যে দুটো আমরা পেলাম, এই দুটোর ক্ষেত্রে দুটোর যোগফল যেটা আমরা পাবো সেটা এটা যোগফল যেটা আমরা পাবো সেটা হচ্ছে কত 130 টাকা। এটাকে যদি সিম্পল ক্যালকুলেশন করে নিই, এটা হচ্ছে 12x প্লাস 10y ইজিক্যাল টু 100টা ওপাশে গুণ হয়ে যাবে 130, এইটা 130 গুণিতক 100। তার মানে এটাকে আমরা লিখতে পারি, এখানে আরও দুটো শূন্য কাউন্ট হয়ে যাবে, 13,000। তো এইবারে এটা প্রথম ইকুয়েশন আমরা পেলাম। এবারে দ্বিতীয় ক্ষেত্রে এটাকে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। এখানে 6x প্লাস 5y, ওখানে 2 যদি কমন নিই তাহলে আসবে কত না 13কে 2 দিয়ে ভাগ করলে 6.5। চোদ্দো 12
10 5 2 10 0 ঠিক আছে। এটাকে আমরা 1 নম্বর ধরি। এবারে দ্বিতীয়টা ঠিক উল্টো, এর উল্টোটা হবে, উল্টো মানে এটার সঙ্গে y থাকবে আর এটার সঙ্গে x থাকবে, মানে x এর 10% প্লাস y এর 12%। এই দুটো, এই দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলেছে, এটা যদি অদল বদল করা হয় 4 টাকা বেশি পাবে, তাহলে 100, আগে যেটা ছিল 130 টাকা, এটা হবে 134 টাকা, 4 টাকা বেশি হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন পাবো, এখান থেকে কি পাবো না 10x প্লাস 12y, দুটো শূন্য গুণ হয়ে যাবে। তাহলে এখানে যদি 2 দিয়ে কেটে দিই, দুপাশে 5x প্লাস 6y সমান হবে কত না 6 দিয়ে 12, 14, 7 দিয়ে 14, দুটো শূন্য থাকবে। এটা 2 নম্বর, এইটা 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর হলো। এইবারে এই দুটোকে আমরা যে কোনো পদ্ধতি, একটা পদ্ধতির যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করব। সমাধান করলে কি পাই একবার দেখে নিতে হবে। এই দুটো যদি আমি যোগ করে দিই বা একটার মান একটাতে বসাই, তাও হবে। না হলে একটু যদি চালাকি করা যায়, এখানে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, এটা খুব সরল হয়ে যাবে। সিম্পলি এটা অপনয়ন পদ্ধতিতে করা যেতে পারে, বজ্রগুণন পদ্ধতিতে করা যেতে পারে, পরিবর্তন পদ্ধতিতে করা যেতে পারে। তো এটা নানান পদ্ধতিতে করতে পারি আমরা। তো এইখানে আচ্ছা, তোমাদের মধ্যে এই পদ্ধতিগুলোর সম্পর্কে যদি কারোর আইডিয়া না থাকে, অবশ্যই কমেন্টে জানিও। কোন ধরনের পদ্ধতির সমাধান, 4টা পদ্ধতি তোমরা যেটা 9-এ করেছিলে, সেই 4টা পদ্ধতির মধ্যে কোনো যদি পদ্ধতিটা তোমাদের না জানা থাকে বা তোমরা যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে যেটা হচ্ছে যে আমরা কি করব, এখানে একটু চালাকি করে এখানে প্রথমে প্লাস করব, প্লাস করলে হবে সবগুলোতে 11 হয়ে যাচ্ছে, x প্লাস ওয়াই হয়ে যেত, একটু ভুল হলো। এটার ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে 1 নম্বর ইকুয়েশনটা তুলব, 6x প্লাস 5y ইজিক্যাল টু এটা। আর দ্বিতীয়টার ক্ষেত্রে যে ইকুয়েশনটা আমরা পেলাম, এটা এখানে দ্বিতীয় ইকুয়েশনটা আমাদের আসবে কত, এখানে কাটাকাটি হয়ে গেছে, ভুল করে কাটা হয়ে গেছে এটা। তো এখানে এটা হবে কত, 5x প্লাস 6y সমান হচ্ছে 6700। তো এই দুটো আমরা যোগ করব। এই দুটো একটা হচ্ছে কত, যে 6x প্লাস 5y, 6x প্লাস 5y সমান, সেটা পেলাম 6500, আর একটা 5x প্লাস 6y সমান 6700। এই দুটো আমরা 11, দুটোর ক্ষেত্রেই আমরা 11 পাবো। 11x প্লাস 11y ক্যালকুলেশন করলে এটা পাবো, দুটো শূন্য থাকলো, 7 5 12, 2 11, 6 12 1 13, 13200। এইবারে 11 যদি কমন নিয়ে নিই, কমন নিয়ে ও পাশে 11 দিয়ে 11 1 11, 2, তারপর 0 0 থাকলো, 1200 হচ্ছে। এটা 3 নম্বর। অনুভাবে যদি এই দুটোকে যোগ করে দিই, এটা একটা আর এটা একটা, দুটোকে যোগ করে দিই, তাহলে কি আসবে না, সেটার ক্ষেত্রেও আসবে। এটা তো যোগ করা হয়েছিল, বিয়োগ করে দেখব। বিয়োগ করলে যদি আমরা দেখি যে x মাইনাস ওয়াই আসছে, x মাইনাস ওয়াই সমান, বিয়োগ করলে একটা হবে কত, আচ্ছা এটাকে লিখি আগে, প্রথমে দ্বিতীয়টা লিখবো, ওটা যেহেতু বেশি আছে, 5x প্লাস 6y ইজিক্যাল টু 6700, আর এটা 6x প্লাস 5y ইজিক্যাল টু 6500। বিয়োগ যদি করি তাহলে এটা হবে মাইনাস এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 200। এটা এবারে এটা আর এটা যদি আমরা এটাকে 4 নম্বর রাখলাম, এবারে 3 প্লাস 4 যদি করি তাহলে কি আসছে একবার দেখে নিই না। এই দুটো যদি এক্স এক্স কেটে যাবে, 2y সমান আসবে কত, 1400। তাহলে টু ওয়াই সমান 1400 হলে ওয়াই সমান হবে 700। ওয়াইয়ের মান 7 পেলে এক্স এর মান আসবে কত না 500। যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, এক্স আর ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে যে আমাদের উত্তর যেটা চেয়েছে,
12% সরল সুদের হারে সে কত টাকা বিনিয়োগ করেছিল। 12% মানে প্রথমটা যেটা একবারে অঙ্কটা যদি দেখা যায় একবার, তাহলে আমরা বুঝতে পারবো একবারে প্রথমে এক ব্যক্তি কিছু টাকা 12% সুদের হারে, যেটা 12% হারে আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে এক্স টাকা। তাহলে এক্স টাকা এটাই হবে উত্তর। কত বেরিয়েছে? 500 টাকা। তাহলে এক্সটা হচ্ছে যেটা সেটাই হবে উত্তর। তাহলে 500 হচ্ছে আমাদের 500 টাকা আমাদের উত্তর। বি দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে এটা ধৈর্য ধরে ক্যালকুলেশনটা একটু করতে হবে, বুঝতে হবে। তো বিশেষ কিছু কঠিন কিছুই নেই, শুধু একটু ক্যালকুলেশনটা বড় হবে, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে করতে হবে। এরপরে চলে যাব নেক্সট অঙ্কে। আজকের প্রতিটা অঙ্ক একটু বড় হবে, তো এটা বিশেষ কিছু নয়, তবে অঙ্কগুলো একটু বুঝলেই কোনো অসুবিধা নেই। এর পরের অঙ্কটা কোশ্চেন নাম্বার 69, এটা বলেছে এক ব্যক্তি 500 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে এবং 600 টাকা বার্ষিক 4.5% সরল সুদের হারে এই চুক্তিতে ঋণ শোধ করবে। কত বছর পর তারা ঋণ করা অর্থ শোধ করবে? এখানে একটু ডাটা মিসিং আছে বোধহয়। তাহলে এখানে যে ডাটাটা মিসিং ছিল সেটা হচ্ছে এইটা, যে এক ব্যক্তি 500 টাকা বার্ষিক 3% সরল সুদের হারে এবং 600 টাকা বার্ষিক 4.5% সরল সুদের হারে এই চুক্তিতে ঋণ নিল যে যখন মোট সুদ 126 টাকা হবে তখন পুরো টাকা শোধ করবে। মানে তখনই পুরো টাকা শোধ করবে যখন সুদটা হবে 126 টাকা, দুটো মিলে। তো কত বছর পর সে ঋণ শোধ করেছিল সেটা বের করতে হবে। একটু সম্পূর্ণ আলাদা ধরনের অঙ্ক এবং খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে আমাদের যেটা বুঝতে হবে যে এখানে আমরা দুটো পার্সেন্টেজের কথা বলা হয়েছে, দুটো অ্যামাউন্টের কথা বলা হয়েছে। এবারে আমরা দুরকমভাবে ধরে নেব। এখানে শুধু যেটা বলা হচ্ছে না সেটা হচ্ছে কত সময় ধরে এটা করা হচ্ছে সেটা বলা হচ্ছে না। আমরা সময়টা ধরে নেব, সময়টা আমরা ধরে নেব এক্স বছর ধরিলাম, সময় সমান এক্স বছর। তাহলে এক্স বছর যদি হয় তাহলে আমাদের প্রথমে যেটা হচ্ছে 500 কত পার্সেন্ট হারে আছে? 3% হারে এক্স বছরের জন্য বাই 100, এইটা সরল সুদ হচ্ছে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে সরল সুদ হচ্ছে কত? 600, তার সঙ্গে 4.5% মানে 4 × 1 = 2, তার মানে কত? 4 × 2 = 8, এখানে 9 × 2 9, 100 × 2 × x। এই দুটো সমান হচ্ছে 126 টাকা। তাহলে আমরা এক্স এর মানটা পাবো 126 টাকা। যখন যদি সমান হয় তখনই আমাদের সুদটা কমপ্লিট হবে এবং ততদিন পর্যন্ত এইভাবে চলবে। তো এখানে তাহলে এক্স এর মানটা আমরা পাবো কিভাবে? ক্যালকুলেশন করে নিই। তো এই ক্ষেত্রে আমরা 0 0 কেটে দিতে পারি। এটা 0 কাটছে, এটা 0 কাটছে, আর 2 টাকা এটা এখানে কেটে যাবে 3। তাহলে এখানে থাকছে 5 × 3 = 15x, আর এখানে থাকছে 9 × 3 = 27x সমান 126। সিম্পল ক্যালকুলেশন হয়ে গেল। এটা 7 × 5 = 12 আর 3 × 1 = 4, 42x = 126। তাহলে 126/42 সমান হচ্ছে 3। তাহলে এক্স এর মানটা হচ্ছে 3। আমাদের সময়টা চেয়েছিল কত সময়ে এই সূত্রটা নেওয়া হয়েছিল, সেটা এক্স এর মান এখানে আমরা পেলাম কত? সেটা হচ্ছে 3 বছর। তাহলে এটাই হবে আমাদের উত্তর, যে 3 বছর পর সে ঋণ শোধ করবে। এখানে তাহলে বি এর দাগের অপশানটা কারেক্ট অপশান। আজকে একটু ডিফারেন্ট টাইপের অঙ্কগুলো হলো, একটু বড় অঙ্ক হলো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে আমরা অনেক কিছুই নতুন কিছু শিখলাম। আশা করি তোমাদের এটা ভীষণ কাজে লাগবে। প্রত্যেকটা পর্বে কিন্তু নতুন নতুন অঙ্ক হচ্ছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা।